শাসকে এসছে তারা 2,93,00,000 ভোট পেয়েছে, অর্থাৎ মাত্র 33 লক্ষ ভোটের ব্যবধান। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর প্রতি যেভাবে ভাঙন হয়েছে বা তারা নির্বাচিত 80 জন বিধায়কের মধ্যে 60 জন বিধায়ক ফার্স্ট টাইম বিধায়ক হওয়া ঋতব্রত সন্দীপন সাহাদের পাশে দাঁড়িয়েছে, এটাকে বিশ্বাসঘাতকতা, মির্জাফর বা বেঈমানি ছাড়া অন্য কোনো ব্যাখ্যা করা যায় না। আপনি একজন রাজনৈতিক পাগ্য মানুষ হিসেবে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি কি দেখছেন, কি ঘটতে পারে? আমরা সার্বিকভাবে বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষকে আরো বেশি সক্রিয় করব এবং বিজেপি যে ধরনের উচ্ছৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে ক্ষমতায় আসার পর, 10% গ্রাসরুটের বিজেপি, তার মধ্যে আদি বিজেপি 5% আর নব্য বিজেপি 5%, যারা 4 মের পরে রাতারাতি পোশাক পাল্টিয়ে গেরুয়া পোশাক ধরে যারা বিজেপি সেজেছে, তাদের যে আস্ফালন, তাদের যে মানে কোনো নীতির ধার ধারছে না বা কোনো গভর্নমেন্ট জিওর ধার ধারছে না, এই যেটা অব্যবস্থা, এই অব্যবস্থার বিরুদ্ধে আমার আমজনতা উন্নয়ন পার্টি সার্বিক গোটা পশ্চিম বাংলায় কুচবিহার থেকে কাকদ্বীপ আমরা আন্দোলন গড়ে তুলব এবং মানুষের ন্যায্য অধিকারে যাতে প্রতিষ্ঠা পায় সে ব্যাপারে আমরা সক্রিয়। বর্তমান যে সরকার ক্ষমতা এসছে, তারপরে দেখা যাচ্ছে হকার সার্বিক ক্ষেত্রে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? অরাজকতা তো হচ্ছে, যারা প্রমোটিং করলো, যারা কলকাতার বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে ইনলিগ্যাল কনস্ট্রাকশন তৈরি করলো, তাদের প্রমোটাররা গ্রেপ্তার হচ্ছে না, বা যারা আধিকারিক ইনলিগ্যাল কনস্ট্রাকশনে মদত দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, যারা টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে গরিব মানুষ তাদের সেখানে বোলডোজার লাগিয়ে দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এটা কোনোদিন হতেই পারে না। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি অনেক অভিজ্ঞ, তাও তিনি কেন এসব করছেন, প্রশ্রয় দিচ্ছেন, আগামী দিনে তাকেও জবাবদিহি করতে হবে। বললাম তো, বিরোধী ভোট যদি লক্ষ্য করেন, আজকে যারা শাসকে এসছে 46% ভোট পেয়ে, তাহলে বিরুদ্ধে কিন্তু 54% রয়েছে, এটা মনে রাখতে হবে। এই যে টোটাল সিপিএম, কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টি, আইএসএফ এবং তৃণমূল, টোটাল ভোট দেখুন 3 কোটির উপর, আর তারা ভোট পেয়েছে 2,93,00,000। তারা যদি মনে করে থাকে যে আমরা হাতির 5 পা দেখেছি, তাহলে আগামী দিনে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, কোনো পার্টি দেখবে না, মানুষ একতাবদ্ধ হবে এবং বিজেপির এই শুরুতেই যে উচ্ছৃঙ্খলতা বা অত্যাচার বা মানুষকে নির্বিচারে মানুষের পেটে লাথি মারা, হকার উচ্ছেদ থেকে শুরু করে যে কোনো বিষয়ে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে। আমরাও সেই মানুষের পাশে থাকব, মানুষকে উদ্বুদ্ধ করব, মানুষকে সক্রিয় করব, মানুষকে আমাদের আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানাবো। আপনার প্রতি অনেকে ভরসা রাখছে যে এই যে বিগত দিনে যে এসআইআর নিয়ে ব্যাপক সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বাতিল হয়েছে, তাদের নিয়ে আপনি কি ভাবছেন? আমাদের নওদা বিধানসভার যারা যারা এখনো দিল্লিতে আছে, তাদেরকে আমাদের সেন্ট্রাল কার্যালয় খুব অতি অবিলম্বে আমরা খুলে দেব, বিধায়ক কার্যালয়। সেখানে আমাদের লোক থাকবে, সেই লোকের কাছে তাদের যাবতীয় ডকুমেন্ট, যেটা নোটিশ পেয়েছিল, হিয়ারিং হয়েছিল, বা যা যা তাদের কাছে ডকুমেন্টস আছে আমাদের কাছে জমা দেবে, আমরা এন্ট্রি করব। আমাদের খরচায়, পার্টির খরচায় তাদেরকে ট্রাইব্যুনালে একা একা যেতে হবে না বা কোনো উকিলের পাল্লায় পড়তে হবে না, কারণ উকিলরা এই সুযোগে বিভিন্ন রকম ভাবে ফায়দা লোটার চেষ্টা করছে, পাবলিক বিভ্রান্ত আছে। তাদেরকে বলবো যে আমাদের কার্যালয় হবে আমতলায় বা নওদায়, সেখানে আমাদের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন, জমা করবেন। আমরা নিজের পার্টির খরচায় তাদের ট্রাইব্যুনালে যাব, লয়ার নিয়োগ করব এবং তাদের নাম যাতে আবার নির্বাচন মন্ডলীর তালিকায় বা ভোটার তালিকায় চলে আসে। এরকম একটা পরিস্থিতি হতে পারে যে আমরা দেখলাম 2029-এ যাদবপুর থেকে হয় বিজেপি প্রার্থী হয়ে উঠেছেন সায়নী ঘোষ, আর না হলে বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী হয়ে উঠেছেন।
তো এই সায়নী ঘোষকে কি কোনো হিন্দু, যার গায়ে সামান্যতম হিন্দু রক্ত আছে, তিনি মেনে নিতে পারেন? আমি সরাসরি রাজনীতির ময়দানে নামবো এবং নির্দল প্রার্থী হিসেবে আমি তার বিরুদ্ধে লড়বো। আমি দেখবো হিন্দুরা কাকে বেছে নেয়, এই হিন্দু বিরোধী সায়নী ঘোষের মতো যারা শিবলিঙ্গে কন্ডম পরায় এইসব অসভ্য মহিলাদের, আর নাকি আমাদের মতো যারা সত্যি সত্যি হিন্দু সনাতনীটাকে এই হৃদয় থেকে বিশ্বাস করি তাদেরকে। বঙ্গ বিজেপির তৃণমূলীকরণ হয়ে যায়, তার বিরুদ্ধে আমার সোচ্চার প্রতিবাদ ছিল, আছে, থাকবে। আমি পার্টি লাইনের কেউ নই, আমার পার্টিতে কোনো রকম কোনো জায়গা নেই, সুতরাং সেখানে বিজেপি তার মতো সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমি তো তার প্রতিবাদ করতেই পারি। এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মিলে কতবার আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিয়েছে। 5 পয়সা যদি দুর্নীতি পেত তাহলে কি আমাকে ছেড়ে রাখতো? ঘেঁটি ধরে জেলে পুরে দিত। কিন্তু বুক ফুলিয়ে চোরকে চোর বলে গেছি, বাটপারকে বাটপার বলে গেছি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে রেয়াত করিনি। কেন? কেননা 5 পয়সার দুর্নীতির সঙ্গে আমার কোনো সংস্পর্শ ছিল না। ভোটের আগে আপনারা জানেন ক্যামাক স্ট্রিট থেকে ফোন এসেছিল। ভোটের আগে আপনারা জানেন যে 20 লাখ টাকা মাসে দেবো, ব্ল্যাঙ্ক অফার এসেছিল, ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল যে কিচ্ছু করতে হবে না তোমাকে, আমাদের হয়ে প্রচারও করতে হবে না, শুধু মুখটা বন্ধ রাখো। কিন্তু না, টাকা পয়সার জন্য তো নয়, এই চোরগুলোকে সরাতে হবে, সেই জন্য বুক চিতিয়ে কাজ করে গেছি। তো এখন যদি জুন মালিয়ারা এতই মহৎ কাজের জন্য করতে চাইছেন সবকিছু, তাহলে সবার আগে একটা কাজ করুন না, রেজিগনেশন দিন, এবং রেজিগনেশন দিয়ে আবার মানুষের রায় নিয়ে জিতে সংসদে যান। মেনে নেবো এদের কত অকাত আছে। মানুষ বা ভোটার কারুর দলদাস নাকি, কারুর কেনা গোলাম নাকি? অন্যায়টা অন্যায়, ভুলটা ভুল। মেরুদণ্ডটা সোজা ছিল, আছে, থাকবে, এবং এরকম মেরুদণ্ড সোজা রাখার লোক পশ্চিমবঙ্গে কম নেই। যদি থাকতো তাহলে এই তৃণমূলের মতো একটা জেহাদি বাহিনীকে এইভাবে ঝেঁটিয়ে বিদায় করা যেত না। 15ই সেপ্টেম্বর 2024 পুলিশ দিয়ে আপনার ঘরের দরজা ভাঙিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক। আজ কেমন লাগছে? নমস্কার সত্যশীলদা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি প্রথমেই বলবো, একটু আগেই আমি ন্যাশনাল মিডিয়ায় রীতিমতো শুনছিলাম আপনি বলছেন নির্দল প্রার্থী হিসেবে যাদবপুর থেকে দাঁড়াবেন। আপনি কি বলবেন যদি একটু ব্যাখ্যা করেন আমাদের চ্যানেল দর্শকদের জন্য? না, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো মানে আমি ন্যাশনাল মিডিয়াতে যেটা বলেছি, এখন তো ভালো তৃণমূল, খারাপ তৃণমূল ইত্যাদি প্রভৃতি চলছে, তো এই পুরো কনসেপ্টটার বিরুদ্ধেই আছি। আমি আগেই আপনাদের বলেছিলাম যে যে তৃণমূল সে ভালো হতে পারে না, যে ভালো সে তৃণমূল হতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে এখন এই ভালো তৃণমূলের যে কনসেপ্ট শুনছি, সেখানে শুনছি যে যাদবপুরে নাকি সায়নী ঘোষ, যিনি এমপি আছেন, তিনি এই ভালো তৃণমূলের ব্লকে চলে আসছেন। এবং এটাও আমি শুনেছি যে আলটিমেটলি এই যারা ভালো তৃণমূলের ব্লক করছেন, তারা 2029-এর টিকিটের কনফার্মেশন চাইছেন। সুতরাং এরকম একটা পরিস্থিতি হতে পারে যে আমরা দেখলাম 2029-এ যাদবপুর থেকে হয় বিজেপি প্রার্থী হয়ে উঠেছেন সায়নী ঘোষ, আর না হলে বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী হয়ে উঠেছেন। তো এই সায়নী ঘোষকে কি কোনো হিন্দু, যার গায়ে সামান্যতম হিন্দু রক্ত আছে, তিনি মেনে নিতে পারেন? একজন অসভ্য মহিলা যিনি শিবলিঙ্গে কন্ডম পরাচ্ছেন, একজন হিন্দুর ছেলে হয়ে সেটা তো মেনে নিতে পারি না। আমি সেই পরিপ্রেক্ষিতেই বলেছি যে যদি এরকম পরিস্থিতি হয়, মানে শুধু সায়নী ঘোষ নয়, সায়নী ঘোষের মতো কেউ যদি এইসব জায়গা থেকে কোথাও টিকিট পায় বা তাদেরকে কোথাও এগিয়ে দেওয়া হয়, আমার তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং সেই জায়গা থেকে আমি সরাসরি রাজনীতির ময়দানে নামবো এবং নির্দল প্রার্থী হিসেবে আমি তার বিরুদ্ধে লড়বো। আমি দেখবো হিন্দুরা কাকে বেছে নেয়, এই হিন্দু বিরোধী সায়নী ঘোষের মতো যারা শিবলিঙ্গে কন্ডম পরায় এইসব অসভ্য মহিলাদের, আর নাকি আমাদের মতো যারা সত্যি সত্যি হিন্দু সনাতনীটাকে এই হৃদয় থেকে বিশ্বাস করি তাদেরকে। আমি সেই কথাটাই বলেছি। সুদর্শিতা, একদম এ তো একদম তুমুলে চলে যাচ্ছে রাজনৈতিক আলোচনা। আপনি রাজনৈতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত, আমি সুপরিচিত। আমি বলবো 1 সপ্তাহের মধ্যে প্রথমে সুখেন্দু শেখর রায়, কোয়েল মল্লিক, তারপরে সুস্মিতা দেব, টানা 3 রাজ্যসভার সাংসদের ইস্তফা। অন্যদিকে একাধিক সাংসদদের এনডিএ ঘনিষ্ঠ হওয়ার জল্পনা। কাকলি ঘোষ দস্তিদারের দেওয়া যে চিঠি, সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে বিজেপিতে যোগ দিচ্ছেন না তারা, তবে এনডিএ তে যোগ দেবেন, অর্থাৎ তৃণমূলের একটি পৃথক ব্লক হিসেবে এনডিএ জোটের অংশ হতে চান তারা। অর্থাৎ এই চিঠি গৃহীত হলে তৃণমূলের সংসদীয় দল ভেঙে যাবে। বিজেপিতে সরাসরি যোগ না দিয়ে এনডিএ তে পৃথক ব্লক হিসেবে থাকা রাজনৈতিক তাৎপর্যটা ঠিক কি? দেখুন, এখানে আমার মনে হচ্ছে ইনফরমেশনে কিছু গন্ডগোল আছে। আমার কাছে যেটুকুনি আপডেটেড ইনফরমেশন আছে, এখনো অবধি 2জন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব, তারা রেজিগনেশন দিয়েছেন, এবং 3জন দিতে পারেন এমন শোনা যাচ্ছে। সেই লিস্টে কোয়েল মল্লিকের নাম রয়েছে, তার পাশাপাশি রাজীব কুমার এবং সাগরিকা ঘোষের নাম শোনা যাচ্ছে। কিন্তু রাজনীতি তো সম্ভাবনা শিল্প, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু বলা উচিত না। আর যেটা লোকসভার ব্লক বলছেন, আমার কাছে যেটা আপডেটেড নিউজ আছে যে 5জন সাংসদ বাদে কেউ এই মুহূর্তে মমতা ব্যানার্জির কাছে নেই, এবং সেই 5জন সাংসদের মধ্যে অন্তত 3জন আরো চাইছেন যে তারা এই বিদ্রোহী ব্লকে চলে আসবেন। কিন্তু তাদের যে হিন্দু বিরোধী বা
বিজেপি বিরোধী যে ভাবমূর্তি, সেখানে এলে এই যারা সো কল্ড বিদ্রোহী ব্লকে আছেন তাদের ভাবমূর্তি খারাপ হবে বা তাদের এই এনডিএ ব্লকে আসার যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য তারা আসতে পারছে না। সুতরাং মমতা ব্যানার্জির কাছে আপাতত কিছু নেই এবং এটা হওয়ারই ছিল। আর যেটা এনডিএ ব্লকে বলছেন, দেখুন এটার বিরুদ্ধে আমিও সোচ্চার প্রতিবাদ করেছি, আমিও ভিডিও করেছি। সত্যিই যদি এদের সঙ্গে মানে বিজেপির বঙ্গ বিজেপির তৃণমূলীকরণ হয়ে যায়, তার বিরুদ্ধে আমার সোচ্চার প্রতিবাদ ছিল, আছে, থাকবে। আমি পার্টি লাইনের কেউ নই, আমার পার্টিতে কোনো রকম কোনো জায়গা নেই, সুতরাং সেখানে বিজেপি তার মতো সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমি তো তার প্রতিবাদ করতেই পারি। সুতরাং সেই প্রতিবাদ আমার সবসময়ই থাকবে, এটাকে কিছুতেই মেনে নেব না। কিন্তু এই প্রতিবাদ হওয়ার ফলে যেটা ভালো জিনিস হয়েছে, আমি যে ভিডিওটা করেছিলাম সেটা যে বঙ্গ বিজেপিকেও ভাবাচ্ছে, সেটা আমার ভালো লেগেছে। আমি এই ভিডিও করার পর বহু রাজনৈতিক নেতার ফোন পেয়েছি এবং তাদের কাছ থেকে যে ব্যাখ্যা পেয়েছি সেটা যদি সত্যি সত্যি হয়, আমি তার সঙ্গে সহমত। তারা বলেছেন যে বিজেপিতে এদের কিছুতেই এন্ট্রি দেওয়া হবে